বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য টেন্সের উপর একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদের জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। আর এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা অর্থ হচ্ছে ঘটমান বর্তমান। ঘটমান বর্তমান অর্থ হচ্ছে কোনো কাজ এই মুহূর্তে চলছে। কি বলছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থটা হচ্ছে কোনো কাজ এই মুহূর্তে চলছে বা নিকট ভবিষ্যতে চলবে। যেমন আমি এখন তোমাদের পড়াচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলছে, অথবা একটু পরেই একটা কাজ ঘটবে, এটাই হচ্ছে নিকট ভবিষ্যতে চলবে। তার মানে হচ্ছে কোনো কাজ এই মুহূর্তে চলছে অথবা নিকট ভবিষ্যতে চলবে এমন যদি বোঝায় তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আশা করছি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছ। যদি বুঝতে না পেরে থাকো আমি আবার বলছি, কোনো কাজ বর্তমান সময়ে চলছে অথবা নিকট ভবিষ্যতে চলবে। কোনো কাজ বর্তমান সময়ে চলছে অথবা নিকট ভবিষ্যতে চলবে এমন যদি বোঝায় তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আশা করছি এখন তোমরা বুঝতে পেরেছো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। চলো এখন আমরা কাজে চলে যাই। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুসারে যেই সেন্টেন্সটা গঠিত হবে সেই সেন্টেন্সে হয় এম থাকবে, না হয় ইজ থাকবে, না হয় আর থাকবে, সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে এবং ওই প্রেজেন্ট ফর্মের সাথে একটা আইএনজি যুক্ত থাকবে। আশা করছি শিক্ষার্থী বুঝতে পেরেছো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যে সেন্টেন্সটা হবে সেই সেন্টেন্সে এম ইজ অথবা আর থাকবে। কি থাকবে? হয় এম থাকবে, না হয় ইজ থাকবে, না হয় আর থাকবে, এবং এই এম ইজ আর এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে এবং তার সাথে আইএনজি যুক্ত থাকবে। আশা করছি তোমরা এখন যদি কোনো সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে থাকে তাহলে খুব সহজে সেটা আইডেন্টিফাই করতে পারবে যে সেখানে এম আছে অথবা ইজ আছে বা আর আছে এবং ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তাহলেই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কথা হচ্ছে আরও একটা রূপ আছে, কিন্তু আমি এখন যেই স্ট্রাকচারটার কথা বললাম সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে অ্যাক্টিভ। আর এখন যদি সেন্টেন্সটা প্যাসিভে হয় তখন কি হবে? এই এম ইজ আর থাকবে, এম থাকবে, হয় ইজ থাকবে অথবা আর থাকবে, থাকলো। এরপরে একটা বিং থাকবে। কি থাকবে? বিইআইএনজি, বিং যুক্ত থাকবে এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। এখন এইটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করছি এখন তোমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোনটা অ্যাক্টিভ আর কোনটা প্যাসিভ। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে বেসিক স্ট্রাকচার যেটা আমরা সবসময় মুখস্থ করি এবং জানি সেটা হচ্ছে সাবজেক্ট, তারপরে এম ইজ আর, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তারপর হচ্ছে অবজেক্ট। আশা করছি প্রিয় শিক্ষার্থী এই স্ট্রাকচারটা তোমরা আগে থেকেই জানো। আর যদি না জেনে থাকো অবশ্যই তোমাকে মুখস্থ করে ফেলতে হবে, অবশ্যই তোমাকে মুখস্থ করে ফেলতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ অথবা আর, সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, এরপর অবজেক্ট বা এক্সটেনশন থাকতে পারে। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পেরেছো। একটু আগে যেটা বললাম সেটা আমি এখানেও দিয়েছি, সেটা দেখো। অ্যাক্টিভ ভয়েসের যে স্ট্রাকচারটা এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, কিন্তু প্যাসিভ ভয়েসে এম ইজ আর এর পরে বিং থাকবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে এবং সংজ্ঞাটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে। সংজ্ঞা যদি তুমি মুখস্থ না রাখো তাহলে কিন্তু তুমি খুব সহজে কোনো একটা সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবে না যে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই আছে কি না, কারণ টেন্স তো আরো অনেক প্রকার আছে সেটা তোমরা জানো। ঠিক আছে, তো আরেকবার সংজ্ঞাটা আমি রিপিট করি, আশা করছি এতে তোমাদের উপকারী হবে। যদি কোনো কাজ বর্তমান সময়ে চলছে অথবা নিকট ভবিষ্যতে চলবে এমন বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে সেন্টেন্সটা সেটা ইংলিশে থাকলে তো আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো। কিভাবে আইডেন্টিফাই করতে পারবো? অবশ্যই এই স্ট্রাকচার অনুসারে এম ইজ আর এর পরে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আবার এম ইজ আর এর পরে যদি বিং থাকে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলেও সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস
টেন্স। আশা করছি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছো যে একটা সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে সেটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। এই তো গেল একটা ইংলিশের সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে কিনা তা চিনতে পারার সহজ উপায়। আশা করছি এখন থেকে তোমরা খুব সহজেই একটা সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে কিনা সেটা তোমরা আইডেন্টিফাই করতে পারবে। এখন যদি একটা সেন্টেন্স তোমাদেরকে বাংলায় দিয়ে বলে এটাকে তুমি ট্রান্সলেট করো, এখন এই সেন্টেন্সটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নাও হতে পারে, আবার এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হতে পারে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয় তাহলে তুমি কিভাবে বুঝবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? এই জন্য তোমাকে ক্রিয়াপদ চিনতে হবে। এখন এই ক্রিয়াপদ কি? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, বাংলায় যেটা ক্রিয়াপদ ইংলিশে সেটা হচ্ছে ভার্ব। বাংলায় যেটা ক্রিয়াপদ ইংলিশে সেটা হচ্ছে ভার্ব। এই ক্রিয়াপদটাকে যখন তুমি উচ্চারণ করবে, এই ক্রিয়াপদের উচ্চারণের উপর ভিত্তি করে তুমি বুঝতে পারবে যে এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুসারেই ট্রান্সলেট করতে হবে। এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুসারেই ট্রান্সলেট করতে হবে। আর এই ক্ষেত্রে ক্রিয়াপদের শেষে যদি এরকম উচ্চারণ হয় স সি সেন, কি বলছি, যদি বাংলা ক্রিয়াপদের শেষে উচ্চারণটা এরকম হয় স সি সেন, অথবা তেসো তেসে তেসি তেসেন, কি বলছি, স সি সেন তেসো তেসি তেসে তেসেন, অথবা চচ্ছ চচ্ছি চচ্ছে চচ্ছেন। এই চচ্ছ চচ্ছিটা হচ্ছে স সি সেনেরই একটা রূপ। আশা করছি বুঝতে পেরেছ যে বাংলা ক্রিয়াপদের শেষে যদি এরকম উচ্চারণ হয় তাহলে সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুসারে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এখন ধরে নিলাম তুমি বুঝতে পারোনি, চলো এখন আমি কিভাবে স হচ্ছে, যেমন তুমি ভাত খাচ্ছ, তুমি ভাত খাচ্ছ, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি ছি, তিনি ভাত খাচ্ছেন, তিনি ভাত খাচ্ছেন। তার মানে কি, আমি এই মুহূর্তে ভাত খাচ্ছি, সেও এই মুহূর্তে ভাত খাচ্ছে, তিনিও খাচ্ছেন, মানে কাজটা এই মুহূর্তে কন্টিনিউয়াস আছে, তা এই কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। আশা করছি এবার বুঝতে পেরেছো যে কিভাবে ক্রিয়াপদের উচ্চারণের উপর ভিত্তি করে আমরা বুঝবো একটা সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে বা ঘটমান বর্তমানে আছে। আশা করছি প্রিয় শিক্ষার্থী এখন তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝেই থাকো চলো আমরা এখানে যে চারটা সেন্টেন্স আছে এই চারটা সেন্টেন্সকে অনুবাদ করে দেখি। অনুবাদ বলতে ইংলিশে ট্রান্সলেট করে দেখি এদের যে রূপান্তরটা বা ট্রান্সলেটটা সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুসারে হয় কিনা। অবশ্যই হবে, যেহেতু এখানে উদাহরণ হিসেবে এদেরকে উপস্থাপন করা হয়েছে। তারপরও প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলে এই বিষয়টা আমাদের দীর্ঘদিন মনে থাকবে বা কোনো দিনও আমরা ভুলবো না। চলো প্রিয় শিক্ষার্থী এখন আমরা এদের ট্রান্সলেট করি। এখানে কি বলা হয়েছে, আমি ভাত খাচ্ছি, তাহলে এখানে কি আই হচ্ছে আমি, একটু আগে বলেছি আয়ের সাথে সর্বদা কি বসবে, আয়ের সাথে সর্বদা এম ব্যবহৃত হয়। আই এম ইটিং, ইটিং রাইস, বলেছিলাম ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, তাহলে হয়ে গেল কি আই এম ইটিং রাইস। এখানে একটু লক্ষ্য করো বাংলাতে যে ক্রিয়াপদ মানে খাচ্ছি, সেই খাচ্ছিটা কোথায় আছে, এই অবজেক্টের পরে আছে, অবজেক্টের পরে আছে। কিন্তু ইংরেজিতে যখন এই রূপান্তরটা হচ্ছে তখন দেখো এই ক্রিয়াপদটা কিন্তু অবজেক্টের আগে চলে আসছে। বাংলাতে ক্রিয়াপদ সব সময় যেখানেই থাকুক, সেন্টেন্সটা প্রয়োজনে আরো বড় হতে পারতো, যেমনই হতো এই ক্রিয়াপদটা অবশ্যই অবজেক্টের পরেই থাকতো, বা এখানে ক্রিয়াপদটা কোথায় আছে, অবজেক্টের পরে আছে। এখানে ভাত হচ্ছে অবজেক্ট আর এখানে খাচ্ছি হচ্ছে ক্রিয়াপদ। তাহলে বাংলাতে ক্রিয়াপদটা অবজেক্টের পরে থাকে, কিন্তু ইংলিশে ক্রিয়াপদটা কোথায় থাকে বা ভার্বটা অবজেক্টের আগে থাকে। ইংলিশে ভার্ব সর্বদাই অবজেক্টের আগে থাকে। চলো এখন আমরা খুব দ্রুত বাদবাকি সেন্টেন্সগুলো ট্রান্সলেট করে ফেলি। এখানে কিন্তু আর আই নেই, এখানে আছে সে। এখন সে কি ছেলে না মেয়ে আমাদেরকে তো বলেনি, যদি ছেলে হয় তাহলে হি হবে, মেয়ে হলে সি হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু
এটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমনটা বলেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে সবসময় ইজ বসবে। তার মানে কি হলো, হি ইজ, আর এখানে তো ভাত নেই, আছে নাই, এখানে কি আছে, বই। সে বই কি করছে, বই পড়ছে, খাচ্ছে না, বই পড়ছে। তাহলে পড়া ইংলিশ কি, রিড। আর রুলস অনুসারে এখানে কি আসবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এবং কি পড়ছে, একটি বই পড়ছে, হি ইজ রিডিং আ বুক। যথারীতি এখানেও তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, আর এই ভার্বটা কোথায় স্থান পেয়েছে, অবজেক্টের আগে। আর এখানে কি হয়েছে, ভার্বটা কোথায় স্থান পেয়েছে, অবজেক্টের পরে। এখানে বইটা হচ্ছে অবজেক্ট। এখানে কি আছে, তুমি বই পড়ছো, এখানে আমিও নাই সেও নাই, আছে কে, তুমি। আর তুমি ইংলিশ হচ্ছে ইউ, আর ইউ এর সাথে সবসময় আর বসবে। আর এই আর ইউ সহ সকল প্লুরাল নাম্বারের সাথে ব্যবহৃত হবে। সেটা ফার্স্ট পারসন হলেও আর ব্যবহৃত হবে, সেটা থার্ড পারসন হলেও আর ব্যবহৃত হবে। আশা করছি বুঝতে পেরেছ। এরপরে যথারীতি বই পড়ছে, রিডিং এ বুক, ইউ আর রিডিং এ বুক। আমার কাকা আগামীকাল ঢাকা আসছে। এখন দেখো আগামীকাল বিষয়টা কিন্তু ভবিষ্যতের মতো মনে হচ্ছে, তাই না? ক্লাসটার শুরুতে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ডেফিনেশনটা দিয়েছিলাম সেটা যদি আরেকবার দেই, আশা করছি আমার এই চতুর্থ সেন্টেন্স নিয়ে যদি কোনো কনফিউশন মনের মধ্যে তৈরি হয়ে থাকে সেটা দূর হয়ে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশনে বা সংজ্ঞা দিতে গিয়ে আমি বলেছিলাম কোনো কাজ বর্তমান সময়ে চলছে বা নিকট ভবিষ্যতে চলবে। কোনো কাজ বর্তমান সময়ে চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এমন বোঝালেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আশা করছি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছ। সেই হিসাবে আমার এই চতুর্থ নাম্বার সেন্টেন্সটাকে ভবিষ্যতের মনে হলেও সেটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই আছে। আশা করছি এবার তোমাদের কনফিউশন দূর হয়েছে। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে, কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্টে করবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমরা কমেন্ট করবে। তো চলো এখন এই সেন্টেন্সটার অনুবাদ করে ফেলি। মাই আঙ্কেল, মাই আঙ্কেল বলতে আমার কাকা। আঙ্কেল ইজ, বলেছি সকল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ বসবে। আমার কাকা একজন। মাই আঙ্কেল ইজ অ্যারাইভিং, অ্যারাইভিং হিয়ার টুমরো। মাই আঙ্কেল ইজ অ্যারাইভিং হিয়ার টুমরো। আশা করছি তোমাদের কনফিউশন দূর হয়েছে এবং তোমরা ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখেছো। তো প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসের জন্য শুভকামনা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।